একটা পুতুলের মাথা খুলে দিয়েছো, পুতুলটা তো মরে গেল। তুমি এত বড় ক্রিমিনালের মতো কাজ করলে। আমি এখন পুলিশকে ফোন করব যে হ্যালো ইন্সপেক্টর, এরকম এরকম হয়েছে, তুমি আসো, এরকম মানে আপনি আসেন, এভাবে করলাম করে লিটারেলিও কাঁদছে। বেশি হাক হয়ে গেছে দুজনের মধ্যে, দুজন দুজনকে মানে ইচ্ছা মতো আর কি, আমিও ওকে ইচ্ছা মতো চলতে দিচ্ছি না, আমাকেও ইচ্ছা মতো চলতে দিচ্ছে না। ঝন হো গিয়া লাইফ। ভালো মন্দরা দেখে চলতে হয়, এটাই জীবন, এটাই বিয়ে, ম্যারেজ লাইফ। রিলেশনশিপে থাকলে কি হয় যে সামনে তো থাকছে না, যা ইচ্ছে তাই করা যাচ্ছে। তো বিয়ের পরে তো দুজন দুজনের সামনে, ওটা ও যে এটা করছে আমি দেখতে পাচ্ছি, আমি এটা করছি ও দেখতে পাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা কখন এই ব্লগটা দেখবে আমি জানি না, কিন্তু এখন গুড মর্নিং টাইম, তো গুড মর্নিং। আর এখন যাবো আমি স্নান করতে, কারণ পাগলির মতো হয়ে আছি দেখতেই পাচ্ছ। কারণ আমি এখনও বাসি ড্রেস পরে আছি, মানে ধুর কী বলছি, অনেক রৌদ্র গাইস, অনেক রৌদ্র। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তাকানো যাচ্ছে না গাইস, এত রৌদ্র। হায় হায়, তার সাথে একটু হাওয়া। আয় হায়, ওই লাল লাল হাত, রক্তে ভর্তি। চলো বেশি না ভাটবো, কে আমি যাবো আবার স্নান করতে। ওয়াও, হোয়াট এ কবিতা। এখানে গ্রিলের সামনে নাকি ছিটা 10 টাকা রেখে দিয়েছে, এই যে দেখাই যায় না, তো আলো দেখা যায়। ও মাই গড, অন্ধকার গাইস, অন্ধকার। এই যে ছিড়া 10 টাকা, ছিড়া বলেই রেখে দিয়েছে, না হলে টাকার যে ভ্যালু আমার কাছে তো 1 টাকারও অনেক ভালো, কারণ 1 টাকায় আমি চকলেট খেতে পারি। চলো আমি এখন স্নান করতে যাবো। এই যে প্রমাণ দেখো, হ্যাঁ আমি ক্লিপ দিয়ে আমার চুল বাঁধা ছিল, আমি ইন্টারনেট থেকে চুল খুলে দিয়েছি। চলো স্নান করে আসি, টাটা। স্নান তো হয়ে গেছে, কিন্তু এদিকে কারেন্ট নেই। তো আমি জানতামই না স্নান করার আগে যে কারেন্ট ছিল না। তো স্নান করার পরে বুঝতে পেরেছি, কারণ আমি রান্নাঘরে এসেছি জল ভরার জন্য, কারণ আমি ভেবেছি গরম তো খালি পেটে জল খাই, তো ঠান্ডা ঠান্ডা জল খাবো। তো কারেন্ট নেই, আর পুজো দেওয়ার সময় জেনেছি যে কারেন্ট নেই। স্নান করেছি, পুজো দেব, তো জল নিতে গেছি পুজো দেওয়ার জন্য, শিবের মধ্যে জল ঢালি আমি। তো জল নিতে গেছি, কারেন্ট নেই, আমি আমার গরম জলই খেতে হবে। আমি যখন জলপেশ গিয়েছিলাম তখন মহাদেবকে এনেছিলাম আমি একটা, কি বলছি, মানে আমি একটা শিবের লিঙ্গ এনেছিলাম জলপেশ থেকে। তো আমি এনেছি, আমি স্থাপন করেছি ঘরে, ঠাকুর ঘরে, আর আমি জল ঢালি ওটাতে। সবাই ঢালে, যখন পুজো দেয় তখন সবাই ঢালে, বেশিরভাগ পুজো আমিই দিই সব সময়, আর আমার শাশুড়ি মা দেয়। তো জল খেয়ে পোষাচ্ছে না। চিয়ার্স। তো আমি এখন বানাবো ভাজি ভাত, এর জন্য পেঁয়াজ, কালো জিরে আর লঙ্কা ভাজছি। এখন এটার উপরে ভাত দিয়ে দেবো, তো লাল লাল হয়ে গেছে। আমার খিদে পেয়েছে, কারণ কখন আসবে না আসবে আমি কিছু জানি না। তো কালকে রাত্রে ভাত আছে, ওটাকে ভেজে রেখে দেবো। জল ভেজে আমার ভাজি ভাত খাবে এখন আপাতত, কারেন্ট আসলে রান্না হবে। এই যে ভাজা ভাত এখনো হয়নি, ভাতগুলোকে দিয়েছি মাত্র। ও বলো, আমি না একটা গাড়িতে ঠিক করছিলাম, ট্রাকটা যে রসগোল্লা এবার ব্যাগের আওয়াজ, এবার মুরগির আওয়াজ, একবার গরুর আওয়াজ, তাই? কুকুরের আওয়াজ, এবার বুনু ভিডিও কল করছিল? হ্যাঁ।
কথা বলছে? হ্যাঁ, কিন্তু বেলনি আনিসটা হুম। ওই জন্য বুনো অনেক এখন মাম্মা চুপ করবে দেখে আর লাইট খাচ্ছে ফোন। ও কারেন্ট আসলো মাত্র। ভাজি ভাত খাবি? ভাজি ভাত খাবি? না, ভাজি ভাত খাবো না? একবার কালকে না খাইলা? কালকে না বেশি হলো অল্প। আজকে অল্প খাবা বাটিতে ওইটা। না, খাবা না? না খাও, আমি খাবো। গুড নাইট। না, আমি খাবো। খাবা না? তাহলে কি খাবা না? খালি পেটে থাকবা? খালি পেটে থাকবা? সো গাইস, আজকে রান্না হয়েছে পুঁই ডোবা আজকে। ও এই যে পুঁই ডাঁটার তরকারি হয়েছে। মাগো ঢেকে দিই। হয়ে গেছে রান্না, সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে করলা আলু ভাজি হয়েছে, আর এখানে শাক হয়েছে একটু করে। রান্না বাড়াতের দিকে কমপ্লিট। আর এদিকে কি হয়েছে, আমি আমার যে বড় ভাস্তি মানে আমার সোনাকে কাঁদিয়ে দিয়েছি। কাঁদানোর কারণ না, মানে আমি ওর সাথে খেলছিলাম একটা জিনিস নিয়ে, মানে ও পুতুল দিয়ে খেলছিল, ঠিক আছে? তো ওর যে পুতুলটা ওটাকে আমি টানতে গেছি ওর হাত থেকে, তো পুতুলের যে মাথাটা আছে ও মাথাটা খুলে গেছে, ঠিক আছে? তো ওকে ওটা নিয়ে ভয় দেখাচ্ছিলাম যে তুমি একটা পুতুলের মাথা খুলে দিয়েছো, পুতুলটা তো মরে গেল, তুমি এত বড় ক্রিমিনালের মতো কাজ করলে, আমি এখন পুলিশকে ফোন করব। যখন বলেছি পুলিশকে ফোন করব, ও তো পুরো সিরিয়াস হয়ে গেছে, ভাবছে যে সত্যি সত্যি। প্রথমে ভাবছিল না যে ইয়ার্কি মারছি, প্রথমে বললো যে কাকিয়া তুমি তো এটা এমনি বলছো, ইয়ার্কি মারছো, পুতুলকে থোড়ি কেউ মারতে পারে, আমাকে এবার বলছে। তারপরে আমি আবার ওকে বললাম যে না না না, আমি তো সত্যি কথাই বলছি, আমি তো ফোন করবো। তখন আমি আবার কী করলাম, ফোন নিয়ে জাস্ট অ্যাক্ট করে, নাটক করে বললাম যে হ্যালো ইন্সপেক্টর, এরকম এরকম হয়েছে, তুমি আসো, এরকম মানে আপনি আসেন, এভাবে বললাম ফোন করে, মানে এমনি এমনি মোবাইল নিয়ে। তখন দেখি মাটিতে গড়াগড়ি করে, লিটারেলিও কাঁদছে, মানে সোনা কাঁদছে মাটিতে গড়াগড়ি করে। তারপর আমার সোনাকে মানে আদর করলাম, তারপর বললাম যে না না এমনি বলছি, আর কি মারছি, এটা সিরিয়াস না, ওকে এভাবে বললাম। তো বাচ্চা মানুষ না বুঝে না, আর এতটা বুড়বকও। তো যাই হোক, এটা হলো। তারপরেও কাঁদছিল, তো ও ঘরেই ছিল, মানে আমার হাজব্যান্ড ঘরেই ছিল। তো ওকে এসে কমপ্লেন করছে যে কাকা এই দেখো কাকি আমাকে কাঁদাচ্ছে। তো ও আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো পিঠের মধ্যে, আমার হাজব্যান্ড, এমনি এমনি ইয়ার্কিতে। তো এই ইয়ার্কি ফালটামি করেছিলাম আমরা সবাই মিলে। এভাবে করতে করতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে অনেক গরম দিয়েছে, এত গরম ভালোই লাগছে না কিছু। তো যাই হোক, আমার তো ভাত খেতে একদম ইচ্ছা করছে না। আমি ভাজি ভাত খেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। ভাজি ভাত খেয়েছি যে সেটা দেখায়নি, ভাজি ভাত করেছিলাম সেটা দেখিয়েছি, কিন্তু তারপরে ভাজি ভাত খেয়েছি। তো বাপরে বাপ, এত ননস্টপ কথা বলি আমি, কিন্তু একশ্বাসে কথা বলি সিরিয়াসলি। আমার ভাত খেতে ভালো লাগছে না, তো আর গরমও লাগছে অনেক, সেজন্য আমি এখন খাবো হাবিজাবি। হাবিজাবি বলতে কুরকুরি 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 কুরকুরি, সরি কুরকুরে না, কুরকুরে 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 কুরকুরে, মাথা ঘুরাচ্ছে। এখন এটা খাবো, পরে ভাত খাবো, পরে, এখন খাবো না। এখন 2টো বাজে গাইস, 2টো। কারণ এতদিন খাইনি আমি হাবিজাবি, এতদিন অনেক দিন খাইনি, এই 2-3 দিনের মতো হয়েছে খাইনি। এখন এটাই খাবো। ভাত খেতে ইচ্ছা, গরমের মধ্যে না ভাত খেতে ইচ্ছা হয় না। তোমরা কারা কারা আছো গরমের মধ্যে ভাত খেতে ইচ্ছা হয় না, আমাকে কমেন্টে জানিও। আমার ভাত খেতে ইচ্ছে হয় না গরমে। আরে কোথায় রাখবো মোবাইলে কোথায় রাখবো? আমি যে জানলার এখানে মোবাইলটা রেখেছি, ঠিক আছে? আমার জানলার এখানে এটা আছে, এগুলো আছে। তো এই যে এখানে আমি রেখেছি মোবাইলটা। তো এখান থেকে যদি ফুট করে দিকে যায়, মোবাইল আমার মোবাইল পড়ে যাবে, আমার মোবাইল ভেঙে যাবে, তারপরে আমাকে আর মোবাইল কিনে দেওয়া হবে না, কারণ আমি পড়তে বসি না, মোবাইল নিয়ে থাকি। আমার হাজব্যান্ড এমনি বকা দিতে থাকে আমাকে, তো বকা খেয়েই যাচ্ছি পড়ার নিয়ে, পড়তেই বসি না আমি। বিয়ের আগে তো বসতাম কিছু সময়, মোবাইল থাকতো তাও করতে পারতাম, এখন তো একবার বাদ দিয়ে দিয়েছি।
কি হবে পড়াশোনা করে? তুই কিছুই ভালো লাগছে না বলো না। আমি ভেবেছিলাম কালকে যে আমি আমার চুলটা কাটবো, কারণ আমার চুল অনেক বড় হয়ে গেছে, এই গরমে আর ভালো লাগছে না। তো আমি চুল কাটলেও কতটুকু আর করবো, এতটুকু হাইয়েস্টলি এতটুকুই করবো, এতটুকু তো আর করবো না, বেশি ছোট হয়ে যাবে। তো কালকেও আমার হাজব্যান্ডের থেকে পারমিশন নিয়েছি চুলের জন্য, ওর থেকে পারমিশন নিতে হবে আমাকে, কারণ ও পছন্দ করে না ছোটো চুল। আর আমাকে ছোটো চুলে ও পছন্দ করবে কি না সেটার জন্য আমি ওকে না ভালো করে বোঝাতে পারছি না, মানে আমার যাতে ছোটো চুল হয় সেটাও চায় না। তো সেটার জন্য পারমিশন নিয়েছি কালকে রাত্রে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম, বস আমি চুল কাটাবো, আমাকে চুল কাটতে দিবে? তখন আমার সাইলেন্ট মোডে ছিল, 2 মিনিট সাইলেন্ট ছিল। তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম যে আমি চুল কাটাবো, গরমের মধ্যে চুল ভালো লাগছে না এত বড়, তো আমি চুল কাটবো কালকে বললাম। তো আমাকে অ্যান্সারে বলছে ঠিক আছে ছোটো করবা চুল? আমি বলেছি হ্যাঁ। বলছে শর্ট হেয়ার? আমি বলছি হ্যাঁ। তখন বলছে ঠিক আছে চুল কাটিয়ে ঘরে আর ঢুকতে হবে না, বাইরে চলে যেও, বাইরে যেখানে ইচ্ছা চলে যেও, এবার আমাকে বলছে ঠিক আছে। তারপরে আমার রাগ উঠেছে, আমি বললাম যে চুলটা তো আমার কি ইচ্ছা মতো আমি চুলটাও কাটতে পারবো না? তখন বলছে তুমি কার? তুমি বলে নেই, বলছে তুই কার। আমাকে তুই বেশিরভাগ বলে কথা, আমার সাথে তুই করে বলে, বন্ধু বান্ধবীর মতো যেমন বলে ওরকমই। তো বলছে তুই কার, আমাকে বলছে। আমি তখন অ্যান্সার দিতে পারছি না, আমার তখন বলতে হতো যে আমি ভগবানের, আমি মা বাবার, এটা বলতে পারতাম। আমি চুপ করে গেছি, কারণ তখন আমার ওই পয়েন্টে মনে হয়েছে আমি তো ওর এখন আপাতত, মানে আমি তো ওর হয়ে গেছি, তো ওটা তো আমি আর অ্যান্সার দিতে পারলাম না। তখন আমি বললাম যে তুমি এরকম করে বললা, তাকে বললো যে হ্যাঁ তুমি এখন আমি ইচ্ছা মতো আমার বড় চুল ভালো লাগে তোমাকে, তুমি চুল কাটবা না, তোমাকে ছোট চুলে ভালো লাগবে না, সেজন্য কাটতে দিল না। আর তার মধ্যে ও যখন দাড়ি কাটায় তখন আমিও বলি একদম বেশি দাড়ি কাটবে না, আমার দাড়ি পছন্দ। সেরকমই মানে বেশি হাক হয়ে গেছে দুজনের মধ্যে, দুজনকে মানে ইচ্ছা মতো আর কি, আমিও ওকে ইচ্ছা মতো চলতে দিচ্ছি না, আমাকেও ইচ্ছা মতো চলতে দিচ্ছে না, ঝন্ড হো গিয়া লাইফ। মানে রিলেশনশিপে থাকলে কি হয় যে সামনে তো থাকছে না, যা ইচ্ছে তাই করা যাচ্ছে, তো বিয়ের পরে তো দুজনের সামনে, ও যে এটা করছে আমি দেখতে পাচ্ছি, আমি এটা করছি ও দেখতে পাচ্ছে, তো দুজনের অ্যাডজাস্ট করে চলতে হয় যে এটা করলে যাতে ও খারাপ না পায়, আর আমি যাতে এটা করলে ও মানে কি বলছি যাতে ওইটা করলে আমি না খারাপ পাই, আর আমি যেটা না করলে ও খারাপ যেতে না পায়। তো দুজনের ভালো মন্দটা দেখে চলতে হয়, এটাই জীবন, এটাই বিয়ে, ম্যারেজ লাইফ। আর লাভ ম্যারেজ করলে তো এরকমই হয়, তো ওর ভালো লাগাটা দেখতে হবে, আমার ভালো লাগাটা ওর দেখতে হবে। আর যদি না দেখি তাহলে কালেশ হয়ে যায়, মানে ঝগড়া হয়ে যাবে, আর ঝগড়া হলে ওরও মুড অফ হয়ে যায়, আমারও মুড অফ হয়ে যায়। আর আমার মুড অফ থাকলে আমার ব্লগেই বুঝে যায় সবাই যে আমার মুড অফ হয়ে আছে কিছু নিয়ে। তো এই জন্য যাই হোক, কী আর বলবো, চুলটা কাটতে পারলাম না। আর এখন আমার কিছুটা টাইমে আমার রিয়েলাইজ হয়েছে যে চুলটা সত্যি যদি এতটুকু করে নিয়ে আমাকে দেখতে বাজে লাগতে পারে, কারণ এখন যে আমার চুলটা লং আছে যতটুকু, সব কিছু কোনো কিছু ড্রেস পরলে আমাকে মানায়, কিন্তু এখন যদি আমি চুলটা শর্ট করে নিই তাহলে হয়তো শাড়ির সাথে ভালো নাও লাগতে পারে, ওইটা আমাকে বুঝিয়ে বলেছে। তো এর জন্য আর কিছু বললাম না। যদি কোনো একদিন না ওর সাথে এটা প্র্যাঙ্ক করবো, চুল কাটা নিয়ে, চুল কাটবো না, এমন একটা কিছু হেয়ার ব্যান্ডের মতো পাওয়া যায় যেটা দিয়ে চুল বেঁধে শর্ট লাগে চুল বাঁধলে, তো ওটা নিয়ে আমি ওর সাথে প্র্যাঙ্ক করবো একদিন, যদি পারি তো। যদি না পারি, ও আগে না আমার সাথে ব্লগে আসতো, ব্লগ করতো আমার সাথে, ঠিক আছে, এখন ব্লগে আসতে चाहे ना, মানে बंदा मैच्योर, ज़्यादा मैच्योर हो गया बंदा काम काज में इतना मैच्योर हो गया, इतना बड़ा हो गया कि उसको कैमरा अब अच्छा ही नहीं लगता है।
মানে রিয়েলিটি গাইস, ফ্যাক্ট এটা। মানে যখন ছেলেদের এজ হয়ে যায় বেশি বেশি মানে কি বলছি, আমার হাজব্যান্ড অতটা বড় না, বাট বলছি যখন ছেলেদের বেশি এজ হয়ে যায়, যখন ওরা বড় হতে থাকে, শুধু ছেলের কথা বলছি না, মেয়েদের কথাও বলছি, এজ হতে থাকে, দায়িত্ব বাড়তে থাকে, তখন ওরা এতটা ম্যাচিওর হয়ে যায় যে এগুলো জিনিস আর ভালো লাগে না। আমার হাজব্যান্ড ভালোবাসে, ক্যামেরা ভালোবাসে, এটা বলিনি যে ভালোই বাসে না ব্লগ জিনিসটা। আমি যে করি ও সব কিছু জানে, সব ব্লগ দেখে, সব কিছু। তো আমাকে এগুলো সাপোর্টও করে, কিন্তু ও ব্লগে আসতে চায় না। বলতে কি, এমন না যে ও বলে যে আমাকে ক্যামেরাতে নিও না বা আমি ব্লগে আসতে চাই না, এরকম কিছু বলে না। আমি নিজে নিই না, কারণ আমি চাই যে ও নিজে ইচ্ছায় আসুক। যেদিন ও নিজে ইচ্ছায় আসবে, আর আমাকেও মানে একটা কথা বলেছে যে বাইরে যদি ঘুরতে যাওয়া হয় তখন ও ব্লগে আসবে, এমনি ঘরের ব্লগেও আসতে চায় না, কারণ ও পছন্দ করে না। সবারই তো কিছুটা পছন্দ অপছন্দ আছে, তো সেটা ওর পছন্দ না। ডেলি ব্লগের মধ্যে ঘরের মধ্যেও আসতে চায় না ব্লগে, বাট কোনোখানে যদি ঘুরতে যাওয়া হয় তাহলে ব্লগে আসবে। এটা আমাকেও বলেছে যে আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে আমরা দুজন মিলে ব্লগ করবো, আমি তোমার ব্লগে থাকবো। আর আগে সেটাই হতো, আমি তো রিসেন্টলি এরকম ব্লগ করছি যে ডেইলি ব্লগ করা শুরু করেছি ঘরে। আগে তো আমি বাইরে ঘুরতে গেলেই ব্লগ করতাম, ও আর আমি। তখন ও ব্লগে আসতো, কথা বলতো, হাসি খুশি থাকতো, কিন্তু এখন আসতে চায় না কেন? কারণ আমি ডেইলি ব্লগ করা শুরু করেছি। এটা আমি ওর থেকে না পারমিশন নিয়েই স্টার্ট করেছি। যখন ডেইলি ব্লগ করা শুরু করেছি তখন ও জেনেছে যে হ্যাঁ আমি এখন ডেইলি ব্লগ করছি। তখন আমাকে বলেছিল যে ঘরে কি ব্লগ করবে, বাইরে ঘুরতে গেলে ব্লগ করা হয়। তখন আমি বলছি যে কোথায়, ওরকম তো যাওয়া হয় না সব সময়, কাজের চাপে হোক, এটা অসুবিধা আছে, যাওয়া হয় না। তো তাই বলে কি আমি ইউটিউবটা কন্টিনিউ করবো না সব সময়? তো ব্লগ যদি না চাই তাহলে আমি ইউটিউবে এমনি পড়ে থাকবে, আর কিছু আসবেই না, কন্টেন্টই আসবে না। তো সেটা বলেছি ওকে। আমার বলছে ঠিক আছে, তোমার ইচ্ছা যখন তুমি করো, কিন্তু আমি কোথাও ঘুরতে গেলেই ব্লগে আসবো, না হলে আসবো না, আমাকে এটা বলে দিয়েছে। আর ও কাছে ব্যস্ত থাকে, সারাদিন বাড়িতে থাকেও নাই। সারাদিন মানে কি, কিছুটা বেশিরভাগ তো বাড়িতে থাকে না ও, তো এই জন্যই আসা হয় না। তো এত কথা বলে ফেলেছি, এক নিঃশ্বাসে হিরাম আমি 7 মিনিট কথা বলে ফেলেছি। এখন আসছি আমি ভাত বাড়তে, আমি ভাত বেড়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন বাজে 3:30। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে। তো অনেক কথা বলছিলাম, কথা বলতে বলতে ভুলেই গেছি, টাইম পার হয়ে গেছে ভাত খাওয়ার। এখন ভাত খাবো, তো এর জন্য ভাত খেতে ইচ্ছা করছে না গরমটার মধ্যে। ভাত নিয়ে নিয়েছি, আর এখানে যে কী বলে, করলা আর আলু ভাজি একসাথে, আর এটা হচ্ছে ডাঁটার তরকারি, পুঁই ডাঁটার তরকারি, তোমাদেরকে দেখিয়েছি। তো আমি এখানে শাক নেওয়ার কথা ছিল, কিন্তু শাক খাবো না, গরমে না ভাতই খেতে ইচ্ছা করছে না, তো শাকটা আর খাবো না, ভালো লাগছে না শাক খেতেই। চলো ভাতটা খেয়েই পরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমি এখন যাচ্ছি একটু ডলিদের বাড়িতে, ভাত খেয়ে নিয়েছি, তো যাচ্ছি এমনি গল্প করতে। আজকে রোববার যেহেতু, আরও ফ্রি আছে, টিউশন পড়ার, তো আজকে ফ্রি আছে, তো যাচ্ছি এমনি। মানে মুখটা জন্য ধরুন না, এই যাও হালকা কথাটা রাইট হয়েছে, ঠিক আছে, ঠিকই তো আছে, কারণ দেখ লাগলো। ভালো না কেমন লাগে, ভালো না চিল্লাই রে মানুষটা, এইটাই ঠিক আছে, বাড়াই দে, এইটাই ঠিক আছে, এইখানে শুরু হয়। এখন বাজে 7:45, মাত্র আসলাম করে। তো আড্ডাই মারছিলাম, আমার হাজব্যান্ডও গেছিলো ওখানে। তো রীতিমতো তো আমি বাইরে ওরকম যাইও না, ঘর থেকে বেরও হই না, কিন্তু আজকে একটু বেশি আড্ডা মেরে ফেলেছি। সবসময় তো যাওয়া হয় না, তো যেহেতু আর হাজব্যান্ডও ছিল, তো সেজন্য সবাই মিলে খুব জোরে জোরে আড্ডা মারছিলাম, জোরে মানে খুব জোর আড্ডা মারছিলাম। তো একটু পরে রান্নাবান্নার টাইম হয়ে যাবে। গরম লাগছে, কারণ যাই না কেন গরম লাগছে, আমার খুব গরম লাগছে, কারণ আমি রান্নাঘরে আছি। আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে ডিমের কারি আর ডাল, মানে একদম আলু ম্যাশ করে বানাবো ডালটা, আর টমেটো দিয়ে।
তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এখনো বানানো হয়নি, সিদ্ধ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ডাল সিদ্ধ হচ্ছে, ভিতরে আলু আছে, এটার মধ্যে ডিম সিদ্ধ হচ্ছে, যেটাতে আমি ডিমের কারি বানাবো, ঢেকে দিই। আর এখানে সব এগুলো কেটে নিয়েছি, টমেটো, লঙ্কা, আদা, তারপরে হচ্ছে পেঁয়াজ, এগুলো একবারে কেটে নিয়েছি। ডাল আর ইসের জন্য বলে, আরে ডিমের কারির জন্য। এত গরম লাগছে, এত গরম লাগছে বলার মতো না। ডলিদের ঘরে যখন ছিলাম তখন ঠান্ডা লাগছিল সন্ধ্যার দিকে, আর এখন পুরো গরম লাগছে, শরীরটা হ্যাসপ্যাস করছে খালি। আর এদিকে কাশিটাও কমছে না, ভালোই লাগছে না ব্যাং। যাই রান্না করে। ডাল সম্বার দিয়ে দিয়েছি, এদিকে একটা ডাল হচ্ছে। আর এখানে আমি মশলা কষাচ্ছি ডিমের কারি বানাবো বলে। আর এখানে ডিম ঝুলিয়ে রেখে দিয়েছি, আর একটা ডিমের অবস্থা দেখো, বেশি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য এটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। এই যে এখন ডিমগুলোকে দিয়ে দিলাম, এখন ঢেকে দেবো, এটাকে একটু কষাতে হবে আর একটু। সো আমার ডাল বানানো কমপ্লিট। এই দেখো, এটার মধ্যে আলু ম্যাশ করে দিয়েছি আমি, টমেটো দিয়েছি, আর একটু উপর দিক ধনে পাতা দিয়েছি। আর ডাল কমপ্লিট বানানো হয়ে গেলে লাস্টে একটু গরম মশলা ছিটিয়ে দেবে, এটা টেস্টি খুব খেতে হয়। আর একটু সামান্য চিনি দিয়ে দেবে। তো দেখে নাও হয়ে গেছে। এখন ডিমটা বানাবো। ডিম কষানো প্রায় হয়ে গেছে আমার, আর একটু কষিয়ে জল দিয়ে দেবো। তারপর এটা কষানোই হবে ডিমটা, যেহেতু ডাল হয়েছে এখানে ডিমটা একটু কষিয়েই বানাবো। আমার ডিম কষা বানানো কমপ্লিট। এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, এখানে ডিমের কারি আছে, ডাল আছে। চলো বাটটা গিয়ে নিই। আমি ঘুমিয়ে পড়েছিলাম গাইজ, তো ব্লগটাকে শেষ করা হয়নি, তো ব্লগটাকে এখানে শেষ করছি। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।